হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিবাজি এবং মারাঠা স্টেট। আমরা পুরো মারাঠা এবং পেশোয়া এই জায়গাটাকে দুটো ক্লাসে ভাগ করে নিচ্ছি। আজকের ক্লাসে থাকছে শিবাজি এবং তার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, এবং পরবর্তী ক্লাসে থাকছে শিবাজির উত্তরসূরি এবং পেশোয়া সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি তোমাদের বিভিন্ন এক্সামগুলো, বিশেষ করে সামনে যে আইসিডিএস মেন এবং এসআই মেন আছে, সেখানে যে জেনারেল স্টাডিজের ডেসক্রিপটিভ পেপার আছে, সেখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন হিসাবে এই ক্লাসটি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখান থেকে নিজেরা নোটস বানানোর চেষ্টা করো। প্রত্যেকটা টু দি পয়েন্ট আমি কিন্তু আজকে আলোচনা করব তোমাদের সাথে। তাহলে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব, শিবাজি মারাঠা কনফেডারেসি যে শুরু করব, তার প্রথমেই থাকবো কি আমরা শিবাজি দিয়ে আজকে শুরু করব। শিবাজি, এই যে শিবাজি শিবাজি কবে জন্মগ্রহণ করেন? 19 ফেব্রুয়ারি 1627, 1627, এবং মতান্তরে যেটা অনেক জায়গাতে বলা হয় 1630। এই যে শিবাজি জন্মের পর তার নাম কেন শিবাজি রাখা হয়? সেখানে লোকাল গড শিবাই কে, লোকাল গড শিবাইয়ের নাম থেকে তার নাম রাখা হয় শিবাজি। এবং শিবাজির বাবা কে ছিলেন? ফাদার্স নেম, শিবাজির বাবা ছিলেন কে? শাহাজি ভোসলে। এবং তার মা কে ছিলেন? এন্ড মাদার্স নেম জিজাবাই। তাহলে শিবাজির বাবা কে ছিলেন? শিবাজির বাবা ছিলেন কে? শিবাজির বাবা ছিলেন মিলিটারি কমান্ডার, মিলিটারি কমান্ডার কাদের? আহমেদনগরের। কাদের? আহমেদনগরে যে নিজাম শাহী ডাইনাস্টি ছিল, কারা? আহমেদনগরের নিজাম শাহী ডাইনাস্টি। নিজাম শাহী যে ডাইনাস্টি ছিল, তাদের মিলিটারি কমান্ডার ছিলেন তার বাবা শাহাজি ভোসলে। ক্লিয়ার? এবং এই শিবাজির গার্জিয়ান কে ছিলেন? শিবাজির গার্জিয়ান ছিলেন কে? গার্ডিয়ানস নেম দাদাভাই কোন্ডদেব। কে ছিলেন? দাদাভাই কোন্ডদেবা। শিবাজির মধ্যে তার ভেতরে তিনি কাদের ইনফ্লুয়েন্স হয়েছিলেন, তার মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা ফুটে উঠেছিল, তিনি কাদের দ্বারা বা কার দ্বারা এবং বা কি পড়ে ইনফ্লুয়েন্স হয়েছিলেন? তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন তার মা জিজাবাই, তার গার্জেন দাদাভাই কোন্ডদেবা, এবং সুফি সেন্ট ফির শেখ ইয়াকুব, গুরু রামদাস, এবং রামায়ণ এবং মহাভারত পড়ে তার চারিত্রিক দৃঢ়তা এবং তার রাজকার্যের প্রতি আগ্রহ এগুলো ফুটে উঠেছিল। তিনি এগুলোর দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং 1637 খ্রিস্টাব্দে প্রথম কত 1637 খ্রিস্টাব্দে তিনি প্রথম অ্যাজ এ ইয়ং প্রিন্স হিসেবে পুনর্জাগীর হিসেবে নিযুক্ত হন। অ্যাজ এ ইয়ং প্রিন্স, কোথাকার? অ্যাজ এ ইয়ং প্রিন্স জাগির অফ পুনা। তিনি এই যে পুনর্জাগিরদারটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন কি? আফটার ইনহেরিটিং দ্য জাগির অফ ফ্রম পুনা ফ্রম হিজ ফাদার। কত খ্রিস্টাব্দে? 1637, 1637 খ্রিস্টাব্দে পুনর্জাগিরদার পেলেন অ্যাজ এ ইয়ং প্রিন্স হিসেবে। এই সময় মুঘল সাম্রাজ্যবাদ উত্তর ভারত নিয়ে নানা সমস্যায় জর্জরিত, এবং মুঘল শক্তি আক্রমণে দক্ষিণের যে সুলতানি সাম্রাজ্য, সেগুলো কিন্তু অনেকটা ভেঙে চুরে গেছে।
সেই সময় শিবাজি কি করলেন? সেই সময় শিবাজি পশ্চিমঘাট পর্বতমালার মাউলি নামে এক উপজাতিদের নিয়ে তিনি গড়ে তোলেন তার সুশিক্ষিত সেনাবাহিনী। কি করলেন? মাউলি কাদের নিয়ে? পশ্চিমঘাট পর্বতমালার মাউলি নামে এক উপজাতি, সেখানকার অধিবাসী, তাদেরকে নিয়ে গড়ে তুললেন এক সুশিক্ষিত সেনাবাহিনী। ক্লিয়ার? তাহলে তিনি কাদেরকে নিয়ে গড়ে তুললেন তার সুশিক্ষিত সেনাবাহিনী? মাউলিদের নিয়ে। এবং তিনি এই যে স্বরাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন, এই স্বরাজ্য স্থাপনটা তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন? তুকারাম। কি বললাম? তিনি স্বরাজ্যের স্বপ্ন দেখেছিলেন, ইনফ্লুয়েন্স বাই কার? তুকারাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সাম অনেকবার আসে। তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্স হলেন স্বরাজ্য স্থাপনের জন্য? সেটা হলো তুকারাম। ক্লিয়ার? এবং 1646 এই যে মাউলিদের নিয়ে কি করলেন, যে সেনাবাহিনী গড়ে তুললেন, তিনি প্রথম আক্রমণ করলেন কোথায়? তোরনা দুর্গ দখল করলেন কাদের কাছ থেকে? বিজাপুরের সুলতানদের কাছ থেকে। কত খ্রিস্টাব্দে? 1646 খ্রিস্টাব্দে। 1646 এ তিনি কি করলেন? তিনি তোরনা ফোর্ট দখল করলেন কাদের কাছ থেকে? ক্যাপচার তোরনা ফোর্ট from the Sultan of বিজাপুর। তিনি বিজাপুরের সুলতানদের কাছ থেকে কি করলেন? তোরনা ফোর্ট দখল করলেন। এবং পরবর্তীকালে রায়গড়, চাকর, এই জায়গাগুলোকে তিনি, এই যে এখানে যে ফোর্টগুলো ছিল, যে দুর্গগুলো ছিল, সেগুলোকে তিনি আস্তে আস্তে নিজের আয়ত্তে নিয়ে চলে এলেন। এবং পরবর্তীকালে তিনি জাভালি ফোর্টকে মারাঠা সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। এবং এখানে কে ছিলেন? চান্দা সাহেব মোর। কি ছিলেন? চান্দা রাও মোর। এবং তাছাড়াও 1654 খ্রিস্টাব্দে তিনি ওয়েস্টার্ন ঘাট ফোর্ট এবং পুরো কোঙ্কন উপকূল বরাবর জায়গাটা নিজের আয়ত্তে নিয়ে আসেন। এবং তিনি এবং তার দাদা সেখানে সুলতান আদিল শাহ সুলতানের বিরুদ্ধে কি করলেন? তার সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং তার বাবার মুক্তিটাকে তিনি সিকিউর করলেন। সালটা কত? 1654 খ্রিস্টাব্দে। তিনি তাহলে আদিল শাহের বিরুদ্ধে প্রথম আক্রমণ আনলেন কবে? 1654। তিনি এবং তার এল্ডার ব্রাদার শিবাজি এন্ড এল্ডার ব্রাদার। ক্লিয়ার? এবং তার বাবার মুক্তিটাকে তিনি কনফার্ম করলেন 1654 খ্রিস্টাব্দে। এবং সেই সময় তিনি দমনে ছিল পর্তুগিজদের উপনিবেশ, সেখানটা হঠাৎ করে আক্রমণ করেন এবং তিনি সেখানে পর্তুগিজদের পাশ থেকে খুব বেশি পরিমাণে ট্রিবিউট পান। ক্লিয়ার? এটা হলো শিবাজি আক্রমণ। এবং 1659 খ্রিস্টাব্দ খুব ইম্পর্টেন্ট। 1659 ব্যাটল অফ প্রতাপগড়। কিসের যুদ্ধ? ব্যাটল অফ প্রতাপগড়। এই ব্যাটল অফ প্রতাপগড়ের যুদ্ধটা কি? এই ব্যাটল অফ প্রতাপগড়ের যুদ্ধটা হলো আদিল শাহ বিজাপুরের সুলতান, তিনি কাকে পাঠালেন? আফজল খাঁকে পাঠালেন শিবাজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তিনি কি করলেন? আফজল খাঁ দেখলেন শিবাজির সঙ্গে যুদ্ধ করে কিন্তু কখনোই জয়লাভ করা সম্ভব নয়। তাহলে কি করলেন? শিবাজিকে তিনি সরাসরি যখন দেখছি যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, তিনি কৌশলে হত্যার ছক করলেন। তাকে বিভিন্ন প্ল্যান করলেন তাকে কিভাবে হত্যা করা যায়। তিনি শিবাজির কাছে কি করলেন? শান্তির প্রস্তাব পাঠালেন। আলোচনার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান হয় তার জন্য তিনি দূত পাঠালেন। শিবাজি কিন্তু এই যে আফজল খানের এই প্ল্যানটা সেটা কিন্তু ধরে ফেলেন। কি করলেন? শিবাজি কিন্তু তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কিন্তু যখন ধরে ফেললেন, তিনি সাথে করে বাঘের নখ নিয়ে যান। এই যে দীর্ঘাদেহী আফজল খাঁ যখন আফজল খাঁ প্ল্যান করে যখন তাকে আলিঙ্গন করবে, শিবাজিকে আলিঙ্গন করবে, শীর্ণকায় শিবাজিকে সে কি করবে? আলিঙ্গনের মাধ্যমে তাকে হত্যা করে ফেলবে। এটা ছিল আফজল খাঁয়ের প্ল্যান। কিন্তু যখনই শিবাজি তা বুঝতে পারে, সাথে করে বাঘের নখ নিয়ে যান এবং যখন আলিঙ্গন করে এই বাঘ নখ দিয়ে তাকে হত্যা করেন আফজল খাঁকে। এবং এই হত্যা করার পর পুরো বিজাপুরের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। শিবাজি কোঙ্কল এবং কোলাপুর দুর্গ দখল করেন। তাহলে 1659 খ্রিস্টাব্দে আফজল খাঁকে পরাজিত করলেন এবং দখল করলেন কোঙ্কন এবং কোলাপুর দুর্গ।
তাহলে কত খ্রিস্টাব্দে কোঙ্কণ এবং কোলাপুর দুর্গ দখল করলেন? 1659 খ্রিস্টাব্দে। কার সঙ্গে যুদ্ধের সময়? কার সঙ্গে যুদ্ধে? আফজল খাঁ। এরপর আসবো ব্যাটল অফ কোলাপুর। নেক্সট আসবো কি? ব্যাটল অফ কোলাপুরের যুদ্ধ। কোলাপুরের যুদ্ধ কার সঙ্গে? শিবাজির সাথে। কার? জেনারেল রুস্তম জামান। কার সাথে? রুস্তম জামান ভার্সেস শিবাজি। এই রুস্তম জামান কে ছিলেন? তিনিও ছিলেন বিজাপুরের সুলতান আদিল শাহের একজন রিপ্রেজেন্টেটিভ। এখানেও কিন্তু শিবাজি কি করলেন? জয়লাভ করলেন। এই যুদ্ধটা হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা যেটা আসবো 1660 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল কি 1660 তে যুদ্ধটার নাম কি? ব্যাটল অফ পাভানকিন্দ। কে? ব্যাটল অফ পাভানকিন্দ। ইনিও ছিলেন ওই আদিল শাহ বিজাপুরের যে সুলতান সিদ্দি জহর আদিল শাহ সুলতানের কে একজন রিপ্রেজেন্টেটিভ। এই সিদ্দি জহরকেও ব্যাটল অফ পাভানকিন্দের যুদ্ধে তিনি কি করলেন? পরাজিত করলেন। যুদ্ধের নাম কি? ব্যাটল অফ পাভানকিন্দ। এই যুদ্ধে শিবাজি পরাজিত করলেন কাকে? সিদ্দি জহর। কার মধ্যে হচ্ছে? সিদ্দি জহর এবং শিবাজি। এবং শিবাজি এখানে কি করলেন? ওন দা ব্যাটল, এখানে জয় লাভ করলেন। এবং এই সিদ্দি জহর কে ছিলেন? বিজাপুরের সুলতান আদিল শাহ সুলতানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তিনি কি করলেন? তিনি এই যুদ্ধেও তাকে পরাজিত করলেন। এবং এরপর শিবাজির সাথে যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান। কার মধ্যে? আদিল শাহ এবং শিবাজির মধ্যে যুদ্ধবিরতির একটা হয় এবং শিবাজির কর্তৃত্ব যে স্থানগুলির উপর ছিল সেগুলো আদিল শাহ মেনে নেন। কি তাহলে কি হলো? আদিল শাহ এবং শিবাজির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সংগঠিত হলো। এবং কি করলেন? আদিল শাহ এই শিবাজির যে স্থানগুলো দখল করেছিল, কর্তৃত্ব স্থাপন করেছিল, সেগুলোর উপর শিবাজির কর্তৃত্ব আদিল শাহ মেনে নেন। ক্লিয়ার? এবং সেই সময় কি হলো? সেই সময় ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লির সিংহাসনে বসেছেন। তিনি কি করলেন? তিনি শায়েস্তা খাঁকে পাঠালেন দাক্ষিণাত্যে এবং সেখানে তাকে শায়েস্তা খাঁ শিবাজিকে পরাজিত করলেন। কত খ্রিস্টাব্দে? 1660 খ্রিস্টাব্দেই তিনি শিবাজিকে পরাজিত করলেন এবং শিবাজি পুনা হারালেন। কি 1660 খ্রিস্টাব্দে শায়েস্তা খানকে ভার্সেস শিবাজির সঙ্গে যুদ্ধ হয় 1660 খ্রিস্টাব্দে এবং শিবাজি এই যুদ্ধে পরাজয় লাভ করেন। এবং শিবাজি এই যুদ্ধে যখন হেরে যান, পরাজয়ের পর তিনি যেখানে জায়গিরদার হিসাবে প্রথম তার ক্যারিয়ার শুরু করেছিলেন সেটা তিনি হারালেন। ক্লিয়ার? এবং শিবাজি এই সময় কি করলেন? হঠাৎ করে রাত্রের অন্ধকারে তিনি কি করলেন? শিবাজি অ্যাটাক করলেন। কার দুর্গে? শায়েস্তা খানের দুর্গে। এবং তার পুত্র সহ কি করলেন? তার পুত্র সহ 40 জনকে তিনি হত্যা করলেন। এবং এই শায়েস্তা খানের একটি আঙ্গুল কাটা যায় তার তরোয়ালের আঘাতে শিবাজির, এবং সেই অবস্থায় সে কোনো মতে প্রাণ নিয়ে দাক্ষিণাত্য ত্যাগ করেন। ক্লিয়ার? তাহলে কি 1660 ঘটনাটা কি ঘটলো? শায়েস্তা খাঁ প্রথমে শিবাজিকে পরাজিত করলো। একদিন গভীর রাত্রে খুব আক্রমণাত্মক ভাবে শিবাজি আক্রমণ করলেন এবং 40 জন সৈন্য তার পুত্র সহ সবাইকে হত্যা করলেন। এবং সেখানে কি করলেন? কোনো অবস্থায় একটি আঙ্গুলকে কেটে দেয় তরোয়ালে করে শিবাজি কোনো মতে সেখানে দাক্ষিণাত্য ত্যাগ করেন। এবং কি সেই সময় কি করলো? এই মোগল বাহিনী পুরোপুরিভাবে ছত্রভঙ্গ হয়ে গেল যখন শায়েস্তা খাঁ চলে। এবং 1664 খ্রিস্টাব্দে শিবাজি কি করলো? সুরাট লুট করলো। কি করলো? সুরাটকে লুট করলো। তখন ঔরঙ্গজেব কাকে পাঠালো? ঔরঙ্গজেব জয় সিং এবং দিলার খানকে কি করলো? এই মারাঠা পাওয়ার ধ্বংস করার জন্য পাঠালো। এবং কি করলেন? পুরোপুরি মারাঠা পাওয়ারকে ছত্রভঙ্গ করে দিল কে? দিলার খান এবং জয় সিং। তারপর শিবাজি বাধ্য হলেন পুরন্দরের সন্ধিতে।
কাকে কাকে তাহলে পাঠিয়েছিল? মারাঠা মারাঠা সাম্রাজ্যকে ছত্রভঙ্গ করার জন্য জয় সিং এবং দিলার খাঁকে পাঠান এবং পুরোপুরি মারাঠা পাওয়ার ছত্রভঙ্গ হয়ে যান। এবং 1665 খ্রিস্টাব্দে কি হয়? পুরন্দরের সন্ধি, ট্রিটি অফ পুরন্দর, কি বললেন? পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হলো মারাঠার সাথে শিবাজির, মারাঠের সাথে মুঘলের, শিবাজি এবং ঔরঙ্গজেবের রিপ্রেজেন্টেটিভ জয় সিং এবং দিলার সিং। তাহলে এই পুরন্দরের সন্ধি হলো, এই পুরন্দরের সন্ধির কন্ডিশন গুলো কি কি ছিল? প্রথম ফার্স্ট কন্ডিশন, মুঘলদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে স্বীকার করে নিলেন কে? শিবাজি। এবং শিবাজি এর আগে যে 23টি দুর্গ দখল করেছিলেন এবং যে বিভিন্ন জেলাগুলো যেখানে প্রচুর পরিমাণে প্রায় 20 লক্ষ টাকা বার্ষিক আয় হতো, সেই জায়গাগুলোকে তিনি কি মুঘলদের হাতে ছেড়ে দেন। তাহলে প্রথম কি? মুঘলদের সার্বভৌমত্ব মেনে নিলেন। দ্বিতীয় কি? তিনি 23টি যে দুর্গ এবং যে বিভিন্ন জেলাগুলো যেখান থেকে প্রায় ইয়ারলি 20 লাখ কি হতো? আয় হতো, সেখানে সেগুলোকে তিনি মুঘলদের হাতে ছেড়ে দিলেন। এবং তার পুত্র সম্ভাজি মুঘল দরবারে 5000 মনসবদার হিসেবে নিযুক্ত হলেন। এবং 4 নম্বর কি? এবং কি বিজাপুরের বিরুদ্ধে যদি মুঘলদের আক্রমণে তাকে সম্মত হতে হবে। ক্লিয়ার? এটা গেল পুরন্দরের চুক্তির কন্ডিশন। এবং এই 1565 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হলো, এইগুলো ছিল তার কন্ডিশন। ক্লিয়ার? এবং এই সময় পরবর্তীকালে 1666 খ্রিস্টাব্দে কি হলো? ঔরঙ্গজেব শিবাজিকে আগ্রায় আমন্ত্রণ জানালেন এবং জয় সিংহ খুব বিনীত অনুরোধ করলেন। তাদের অনুরোধ এবং ঔরঙ্গজেবের আমন্ত্রণে শিশুপুত্র সম্ভাজি তাকে নিয়ে শিবাজি আগ্রায় উপস্থিত হন। যখন ঔরঙ্গজেবের রাজসভাতে তাকে যথেষ্ট পরিমাণে সম্মান না দেওয়া হয়, কি করা হলো? তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ করার পরে তাকে বন্দী করা হলো, আগ্রা দুর্গে বন্দী করা হলো। তিনি কোনো কৌশল লাভ করে তিনি কি করলেন? তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরেও তিনি মুঘলদের বিরুদ্ধে কি করলেন? মুঘলদের বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো আক্রমণাত্মক নীতি নেননি। এবং কি করলেন? যখন ঔরঙ্গজেব দেখছে তাকে কোনোভাবে পরাজিত করা সম্ভব নয়, তিনি কি করলেন? তাকে রাজা হিসাবে মেনে নিলেন এবং কি করলেন? জায়গির হিসাবে বেরার দান করলেন। তাহলে কি? বেরার দান করলেন, বেরার অ্যাজ এ জায়গির, এবং তাকে রাজা হিসাবে মেনে নিলেন। এবং ঔরঙ্গজেব তাকে টাইটেল দিলেন রাজা। ক্লিয়ার? এই জায়গাটা এটা হলো আগ্রাতে তাকে কি করেছিল? বন্দি করে রাখা হয়েছিল এবং তিনি সেখান থেকে কি করলেন? পালিয়ে গেলেন। এবং এই সময় যখন দেখছি শিবাজিকে কোনো মতেই ঔরঙ্গজেব দেখছে একে পরাজিত করা সম্ভব নয়, তিনি কি করলেন? তাকে জায়গির হিসাবে বেরারে জায়গির হিসাবে মেনে নিলেন এবং তাকে রাজা উপাধি দিলেন। এই সময় 1667 থেকে 69 খ্রিস্টাব্দ পর্যন্ত শিবাজিকে লো প্রোফাইল ম্যান হিসেবে বাঁচতে লাগলেন। এমন কি করলেন? এবং ধীরে ধীরে এই 1667 থেকে 1667 to 69 এই টাইম পিরিয়ডের মধ্যে তিনি ধীরে ধীরে সৈন্যবাহিনী গড়ে তুললেন। ক্লিয়ার? ধীরে ধীরে তিনি সাধারণ কোনো হাই প্রোফাইল নয়, লো প্রোফাইল ম্যান হিসেবে তিনি বাঁচতে শুরু করেছিলেন এবং কি আস্তে আস্তে একটা সেনাবাহিনী গড়ে তুললেন। 1669 খ্রিস্টাব্দে এই সময়ে কি হলো? যখন দাক্ষিণাত্যে মুঘল সেনাপতিদের অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছে এবং উত্তর পশ্চিমের সীমান্ত দমনে সম্রাট খুব ব্যস্ত, 1670 খ্রিস্টাব্দে শিবাজি কি করলেন? মুঘলদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণা করলেন। কি বললাম? মানে রাজা ঔরঙ্গজেব দাক্ষিণাত্য এবং উত্তর পশ্চিমের সীমান্তের বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, সেই সময় শিবাজি কি করলো? আক্রমণ করলো মুঘলদের। এবং পুরন্দরের সন্ধি অনুযায়ী যে 23টি দুর্গ কি হয়েছিল? যে 23টি দুর্গ তিনি মুঘলদের ছেড়ে দিয়েছিলেন, সেগুলোকে একে একে পুনরুদ্ধার শুরু করলেন। ক্লিয়ার? এবং 1672 খ্রিস্টাব্দে
সালের যুদ্ধ হয়, কি ব্যাটল অফ সালের। এই যুদ্ধে তিনি পরাজিত করলেন মোগলদের। ক্লিয়ার? এবং ধীরে ধীরে তিনি প্রত্যেকটা জায়গাকে রিক্যাপচার করলেন 1674 সালের মধ্যে। এবং 1674 খ্রিস্টাব্দে রায়গড়ে তার করোনেশন হলো। তাহলে আমরা কি পেলাম? প্রথমে পেলাম 1672 ব্যাটল অফ সালের। সালের যুদ্ধে তিনি কি করলেন? পরাজিত করলেন কাদেরকে? মুঘলদের। শিবাজি ওন দা ব্যাটল। এবং 1674 খ্রিস্টাব্দে কি করলেন? শিবাজি রাজ্যাভিষেক হলো, করোনেশন অফ শিবাজি। শিবাজি 1674 খ্রিস্টাব্দে কি হলো? রাজ্যাভিষেক। তিনি ছত্রপতি, হ্যাঁ দেবা ধর্মধারক এবং গো ব্রাহ্মণ্য প্রজাপালক এইসব উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসলেন। কি কি টাইটেল? তাহলে কি কি টাইটেল নিলেন? প্রথমে আসবে হ্যাঁ দেবা ধর্মধারক। হ্যাঁ দেবা ধর্মধারক এই কথাটার অর্থ কি? হ্যাঁ দেবা ধর্মধারক এই কথাটার অর্থ কি? প্রোটেক্টর অফ হিন্দুইজম। এই কথার অর্থ হলো প্রোটেক্টর অফ হিন্দুইজম। তাছাড়াও হ্যাঁ দেবা ধর্মধারক, তাছাড়া ছত্রপতি এবং গো ব্রাহ্মণ্য প্রজাপালক এই নাম নিয়ে তিনি কি করলেন? তিনি সিংহাসনে বসলেন। ক্লিয়ার? এবং এই জায়গাতে আস্তে আস্তে 1674 থেকে 1680 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 6 বছরের মধ্যে তিনি জিঞ্জি, ভেলোর, বেলারি, তাঞ্জোর এই যে স্থানগুলো তিনি কি করলেন? এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলেন। কি 1674 সিংহাসনে বসছে এবং 1680-তে মারা যাচ্ছে। এই 6 বছর টাইম পিরিয়ডের মধ্যে যে বিস্তীর্ণ অঞ্চল যেমন জিঞ্জি, ভেলোর, বেলারি, তাঞ্জোর এই জায়গাগুলোকে নিজ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলেন। ক্লিয়ার? তাহলে 1674 খ্রিস্টাব্দে তার করোনেশন দিয়ে তার পথ চলা শুরু হলো এবং বিভিন্ন জায়গাগুলোকে নিজ আয়ত্তে নিয়ে এলেন। তাহলে শিবাজির রাজধানীর নাম কি? নেক্সট হচ্ছে শিবাজির রাজধানী, ক্যাপিটাল রায়গড়। তাহলে শিবাজির রাজধানী পেলাম। শিবাজির রাজধানীর নাম কি পেলাম? রায়গড় ফোর্ট। এবং শিবাজির একটা পতাকা ছিল, ফ্ল্যাগটার নাম কি ছিল? ভ্যাগোয়া ঝান্ডা। তাহলে শিবাজির ক্যাপিটাল রায়গড় এবং ফ্ল্যাগটার নাম কি? ভ্যাগোয়া ঝান্ডা। ক্লিয়ার? তাহলে এবং 1680 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? মারা যান। ক্লিয়ার? এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। শিবাজি অষ্টপ্রধান নামে একটা পরিষদ গঠন করেছিলেন। কি বললাম? অষ্টপ্রধান। তাহলে এই অষ্টপ্রধান বলতে কাদেরকে বোঝা হয়? অষ্টপ্রধান বলতে আমি পরপর নামগুলো আসছে আলোচনায়। কাদের কি বলে? প্রথম আসবো পেশোয়া। ফার্স্ট কি আসবো? এই পেশোয়া পদটা কে ছিল? প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। সেকেন্ড কি আসবো? আমাত্য। আমাত্য পদটা কি? আমাত্য পদটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ। এই জায়গার ব্যবস্থা দেখার জন্য কাদের নিয়োগ করা হতো? আমাত্য। ক্লিয়ার? আর থার্ড আসবো কি? মন্ত্রী। রয়্যাল রেকর্ডস। তিনটে কি কি পেলাম? পেশোয়া পেলাম, আমাত্য পেলাম, মন্ত্রী পেলাম। এরপর পাবো নেক্সট পাবো সামন্ত। এর কি? ফরেন অ্যাফেয়ার্স। তাহলে আমরা চারটে পেয়ে গেলাম এখান থেকে। কি কি?
পেশোয়া, আমাত্য, মন্ত্রী এবং সামন্ত। নেক্সট আমরা কি পাবো? সচিব। পাশে কি পাবো? সচিব। তাহলে সচিব পদটা কি? সচিব হচ্ছে জেনারেল সেক্রেটারি, করেসপন্ডেন্স, বিভিন্ন দেখাশোনা করতো বিভিন্ন বিষয়ের উপর। সচিব হচ্ছে কি? করেসপন্ডেন্স। সচিবের পর আমরা কি পাবো? সচিবের পাবো পণ্ডিত রাও। পণ্ডিত রাওয়ের কাজ কি? পণ্ডিত রায়ের কাজ হলো রিলিজিয়াস অ্যাফেয়ার্স, কি বিভিন্ন যে ধার্মিক কার্যকলাপগুলো সেগুলো দেখাশোনা করতো কে? পণ্ডিত রাও। রিলিজিয়াস অ্যাফেয়ার্স। ন্যায়াধীশ। ন্যায়াধীশ কি করতো? জাস্টিস বা জুডিশিয়ারি দেখাশোনা করতো কে? ন্যায়াধীশ, জাস্টিস বা জুডিশিয়ারি। এবং সবার লাস্টে যেটা পাবো 8 নম্বর, অষ্টপ্রধানের 8 নম্বর আমরা যেটা পাবো দেবীর। দেবীর কাজ কি ছিল? দেবীর কাজ কি ছিল? সুপারভিশন, বিভিন্ন জিনিসকে দেখাশোনা করা, বা বলা হয় মাস্টার কমান্ডার্স। কি বলা হয়? মাস্টার কমান্ডার্স। এগুলো হলো শিবাজির অষ্টপ্রধান। তাহলে শিবাজির অষ্টপ্রধান আমরা কি কি পেলাম? পেশোয়া, আমাত্র, মন্ত্রী, সামন্ত, সচিব, দেবীর, পণ্ডিত রাও এবং ন্যায়াধীশ। এগুলো গেল কি? শিবাজির যে অষ্টপ্রধান তাদের। এগুলো ছিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান শিবাজির মেন অ্যাডমিনিস্ট্রেশনে। এরপর আসবো, এটা হচ্ছে শিবাজির রায়সভা। এরপর আসবো শিবাজির ভিলেজ যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা নিয়ে আলোচনা করব। ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, এই ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে শিবাজি বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন। প্রথম যেটা পাবো প্রান্ত, যেটাকে বলা হচ্ছে প্রভিন্স। কি বলা হচ্ছে? প্রভিন্স। প্রভিন্সের নিচের স্তরে কি ছিল? তার্ফস, যেটাকে বলা হচ্ছে কি? ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট লেভেলে ছিল কি? ডিস্ট্রিক্টস। কি পেলাম? প্রথম পেলাম প্রান্স, তারপরে পেলাম তপস, তারপর হচ্ছে ফারগানা, যেটা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট। তিনটে পেলাম কি কি? প্রান্স, তরফ এবং পরগনা। এবং সবার লাস্টে যেটা পাবো মৌজা। কি? মৌজা, যেটা হচ্ছে ভিলেজ। ক্লিয়ার? তাহলে এই যে প্রত্যেকটা জায়গাতে প্রান্স বলো, তরফ বলো, পরগনা বলো, মৌজা, প্রত্যেকে দেখাশোনা করতো। প্রান্স দেখাশোনা কে করতো? প্রান্তে দেখাশোনা কে করতো? সুবেদার। প্রান্তে দেখাশোনা করতো কে? সুবেদার। সুবেদারের মাথার উপরে কে থাকতো? সুপারভিশন বাই সার সুবেদার। কে? সুবেদারের মাথার উপরে থাকতো কে? এর উপরে থাকতো কে? সার সুবেদার। ক্লিয়ার? এটা গেল কি? ফ্রান্স বা প্রভিন্স, প্রদেশগুলোতে। এরপর আসবো তার্ফস বা ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের দায়িত্বে কে ছিল? হাবলদার। কে থাকতো? ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকতো হাবলদার। তাহলে ডিস্ট্রিক্টগুলোর দায়িত্বে কে দেখাশোনা করতো? হাবলদার। এবং সাব ডিস্ট্রিক্ট কিন্তু দুটো করে, একটা ছিল দেশপান্ডে, একটা দেশমুখ। সাব ডিস্ট্রিক্টে কে ছিল? কি বললাম? সাব ডিস্ট্রিক্ট দুটো, একটা যে দেশপান্ডে আর দেশমুখ। দেশপান্ডে আর দেশমুখ। তাহলে দেশপান্ডে কি দেখাশোনা করতো আর দেশমুখ কি দেখাশোনা করতো? অ্যাকাউন্ট এবং রেকর্ড দেখাশোনা করতো কে? দেশপান্ডে। অ্যাকাউন্ট এবং রেকর্ড দেখাশোনা করতো কে? দেশপান্ডে। এবং দেশমুখ দেখাশোনা করতো কি? ল অ্যান্ড অর্ডার।
ক্লিয়ার? এটা হলো সাব ডিস্ট্রিক্ট লেভেল, যেটাকে আমরা বলছি পরগনা। লাস্ট আমরা যেটা আসবো মৌজা বা ভিলেজ। মৌজাতেও বা ভিলেজ লেভেলে সেম দুটো ছিল, কুলকার্নি এবং পাতিল। তাহলে কি একটা দেখাশোনা করতে কি কুলকার্নি আর পাতিল। তাহলে কুলকার্নি এবং পাতিল, তাহলে কুলকার্নি কি দেখাশোনা করতো অ্যাকাউন্ট এবং রেকর্ডস, এবং পাতিল দেখাশোনা করতো কি ল অ্যান্ড অর্ডার। রেকর্ডস অ্যান্ড পাতিল দেখাশোনা করতো কি ল অ্যান্ড অর্ডার। ক্লিয়ার? তাহলে আমরা চারটে ভাগ পেয়ে গেলাম। ফ্রান্স প্রথম পেলাম, যেটা ডিস্ট্রিক্ট, যেটা কাজ করে কোথায় প্রভিন্স বা প্রদেশগুলোতে, সেটা দেখাশোনা করে কে সুবেদার। তার্স বা ডিস্ট্রিক্ট, যেটা দেখাশোনা করে হাবলদার। পরগনা বা সাব ডিস্ট্রিক্ট, যেটা দেখাশোনা করে অ্যাকাউন্ট এবং রেকর্ডগুলোকে দেখাশোনা করে দেশপান্ডে। ল এবং অর্ডারকে দেখাশোনা করে কে দেশমুখ। মৌজা বা ভিলেজ দেখাশোনা করে কুলকার্নি, অ্যাকাউন্ট এবং রেকর্ডগুলোকে, এবং পাতিল দেখাশোনা করে ল অ্যান্ড অর্ডার। ক্লিয়ার? এবং এরপর আসবো এই যে রুরাল এরিয়া এবং গ্রামীণ এরিয়াতে পুলিশ অফিসার যারা ছিল তাদেরকে কি বলা হতো? রুরাল এরিয়া আর আরবান এরিয়া। এই যে রুরাল এরিয়া এবং আরবান এরিয়াতে পুলিশ অফিসার কি বলা হতো? রুরাল এরিয়াতে বলো ফৌজদার, এবং আরবান এরিয়াতে বলো কোতোয়াল। ফৌজদার কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, আর কোতোয়াল। তাহলে কি রুরাল এরিয়ার যে পুলিশ অফিসার তাদেরকে বলা হতো ফৌজদার, এবং আরবান এরিয়ার যে পুলিশ অফিসার তাদেরকে বলা হতো কি কোতোয়াল। এটা হলো তার ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আমরা আসবো কি মিলিটারি। তাহলে মিলিটারি হচ্ছে এই যে মারাঠারা যে মিলিটারি ব্যবস্থা, এরা মারাঠাদের বলা হয় পায়োনিয়ার অফ কমান্ডো। কি বলা হয়? পায়োনিয়ার অফ কমান্ডো। মারাঠা যে মিলিটারি, এই মারাঠা ছিল কি পায়োনিয়ার অফ কমান্ডো। কোশ্চেন আসতে পারে পায়োনিয়ার অফ কমান্ডো কাদের বলা হয়। এবং শিবাজির যে রেগুলার স্ট্যান্ডিং আর্মি ছিল, কি রেগুলার স্ট্যান্ডিং আর্মি ছিল, তাদেরকে কি বলা হতো? পাগা। কি বলা হতো? পাগা, পিএজিএ। এই যে শিবাজির যে রেগুলার স্ট্যান্ডিং আর্মি, তাদের কি বলা হতো? পাগা। এই পাগাটা কতজন নিয়ে গঠিত? 30 থেকে 40,000 নিয়ে কি গঠিত? এই হচ্ছে পাগা। এবং এটা দেখাশোনা করতো কে? হাবলদার। কে দেখাশোনা করতো? হাবলদার। এবং এটা কত নিয়ে গঠিত? 30,000 থেকে 40,000 নিয়ে এটা গঠিত। এবং শিবাজির যে আর্মি, এই শিবাজির আর্মিটা কত ভাবে বিভক্ত ছিল? শিবাজির আর্মিটাকে 4 ভাগে বিভক্ত ছিল। শিবাজির আর্মি শিবাজির আর্মিটা 4 ভাগে বিভক্ত ছিল। কি কি? প্রথমে যেটা আসলো ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, এলিফ্যান্ট্রি, ক্যামেল অথবা নেভি। কি? প্রথমে আসলো ক্যাভেলরি, তারপরে কি আসবো? ইনফ্যান্ট্রি, তারপর কি আসবো? এলিফ্যান্ট্রি, তারপর আসবো নাভাল অ্যান্ড ক্যামেল বা নেভি অ্যান্ড ক্যামেল। এই যে ক্যাভালরি বা যেটা ছিল পদাতিক বাহিনী বা স্ট্যান্ডিং আর্মি আমরা যেটাকে বলছি, এই ক্যাভালরি ছিল 2 ধরনের। একটা ছিল বর্গি আর সিলাদার। কি ছিল? বর্গি অ্যান্ড সিলাদার। তাহলে বর্গি কারা আর সিলাদার কারা? বর্গি হচ্ছে কারা? যেটা পুরোপুরি সজ্জিত হতো স্টেট এবং পুরোপুরি পেমেন্ট পেত কোথা থেকে? রাজ্য থেকে। তাহলে কি ইকুইপড অ্যান্ড পেড বাই স্টেট। বর্গি ইকুইপড অ্যান্ড পেড বাই স্টেট। আর যেটা নিজস্ব ওন সোর্ড, নিজের ঘোড়া, এবং কি তারা যুদ্ধে অংশ নিত,
তাদের বলা হচ্ছে কি শিলাদার। তাহলে ওন সোর্ড অ্যান্ড হর্স টু পার্ট অফ ওয়ার, যুদ্ধে অংশগ্রহণ করতো কারা? শিলাদাররা। এবং শিবাজি গেরিলা ওয়ার স্ট্র্যাটেজি, কি গেরিলা ওয়ার স্ট্র্যাটেজি, এটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? মালিক অম্বরাজের, কোথা থেকে? মালিক অম্বরাজের কাছ থেকে অ্যাডপ্ট করেছিলেন গেরিলা ওয়ার স্ট্যাটিস্টিক্স। এটা গেল কি শিবাজির মিলিটারি বা আর্মি। এরপর আসবো সবশেষে যেটা আসবো, শিবাজির রাজস্ব ব্যবস্থা বা রেভিনিউ সিস্টেম। কি শিবাজির রেভিনিউ সিস্টেম সম্পর্কে। শিবাজি লাঠি বা রড ইন্ট্রোডিউস করেছিলেন রেভিনিউ সিস্টেম। বা যেটা বলা হয় মেজারিং রড, মেজারিং রড মাপের জন্য, পরিমাপের জন্য দণ্ড, একটা দণ্ড কি করেছিলেন? ইন্ট্রোডিউস করেছিলেন। এটা কোথা থেকে? এটাও কিন্তু ওই মালিক অম্বরাজের ইউনিট অফ মেজারমেন্ট থেকে কি করেছিলেন? অ্যাডপ্ট করেছিলেন এই ধারণাটা। কোথা থেকে? তাহলে মালিক অম্বরাজ থেকে কি কি নিল? যে লাঠির ধারণা। ক্লিয়ার? তাছাড়াও নিয়েছিল কি রায়তওয়ারের সিস্টেম। রায়তওয়ারের সিস্টেমটাও কেউ নিয়ে এসেছিল কোথা থেকে? মালিক অম্বরাজের কাছ থেকে অ্যাডপ্ট করেছিলেন। তাছাড়াও তিনি ইন্ট্রোডিউস করেছিলেন কি চাহত এবং স্বদেশমুখী। কি ইন্ট্রোডিউস করেছিলেন? চাহত। চাহত কি? যা ল্যান্ড রেভিনিউ একটা স্টেট পাবে তার 1/4 1/4 অফ দ্য ল্যান্ড রেভিনিউ, এবং 1/10 অফ দ্য রেভিনিউ হচ্ছে কি স্বদেশমুখী। স্বদেশমুখীটা কি 1/10 অফ দ্য রেভিনিউ, 1/10 অফ দ্য রেভিনিউ। এবং চৌধ এবং এটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে এই চৌধ এবং স্বদেশমুখী এটা কিন্তু শিবাজি যে মারাঠা যে কিংডমের মধ্যে যেগুলো ছিল তাদের কাছ থেকে কিন্তু এটা কালেক্ট করতো না। কাদের কাছ থেকে মেনলি কালেক্ট করতো? ডেকান এবং মুঘলদের যে নেবারিং টেরিটরিজ গুলো ছিল তাদের কাছ থেকে এটা কালেক্ট করতো। তাহলে স্বদেশমুখী পেলাম এবং কি চৌধ পেলাম। তাছাড়াও তিনি মহাতরফ এবং জাকাত নামে দুটি ট্যাক্সের ইন্ট্রোডিউস করেছিলেন। তাহলে মহাতরফ কি? মহাতরফ হচ্ছে বণিক যারা বিজনেসম্যান তাদের কাছ থেকে কালেক্ট করতো। এবং জাকাত কি? প্রত্যেকটা জিনিসপত্রের উপর ক্রয় বিক্রয়ের উপর কি ট্যাক্স বসাতো। এবং শিবাজি ছিলেন এই রাজস্ব ব্যবস্থা বা রেভিনিউ সিস্টেম বা ট্যাক্স কালেকশনে খুব কিন্তু কড়াকড়ি। এই জন্য কি এই কালেকশন অফ ট্যাক্সের জন্য যদুনাথ সরকার তাকে শিবাজি কি বলে বর্ণনা করেছেন? তার স্টেটকে দ্য রিবেল স্টেট। কোশ্চেন আসতে পারে দ্য রিবেল স্টেট, দ্য রিবেল স্টেট বলে কে বর্ণনা করেছেন? যদুনাথ সরকার। এই ট্যাক্স কালেকশনের জন্য কি বলেছেন? রিবেল স্টেট। এবং স্মিথ বর্ণনা করেছেন রবার স্টেটস বলে। কি বলে? রবার স্টেট। স্মিথ বর্ণনা করেছেন রবার স্টেট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। রবার স্টেট কে বলেছে আর রিবেল স্টেট কে বলেছে? রবার স্টেট বলেছে স্মিথ এবং রিবেল স্টেট কে বলেছে? যদুনাথ সরকার। ক্লিয়ার? এটা হলো শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন গেল। তাছাড়াও তিনি কি করেছিলেন? তিনি দেশমুখ এবং কুলকার্নিদের পাওয়ারকে ক্ষমতাকে খর্ব করে তিনি কি করলেন? তিনি তাদের ক্ষমতা নিয়োগ করে তিনি কাদের নিয়োগ করলেন? কাদের? কারকুনদের। ক্লিয়ার? এবং এই যদুনাথ সরকার তাকে বলেছেন এ নোভেলিটি অফ মেডিয়েভাল মোনার্কি। কি বলেছেন? এ নোভেলিটি অফ মেডিয়েভাল মোনার্কি। এবং তিনি 1680 খ্রিস্টাব্দে মারা যান। কোথায়? রায়গড় দুর্গেই। ক্লিয়ার? এটা হলো আমার শিবাজি এবং শিবাজির অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শিবাজির পরবর্তী যারা রাজা, যেমন সম্ভাজি, রাজারাম, তারাবাই, শাহু এবং পেশোয়া বালাজি বিশ্বনাথ শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত ওই জায়গাটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, এবং অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল ট্রেজার স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।